আসসালামু আলাইকুম দর্শক সকলে, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এম স্টোরি বক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো আমি কণ্ঠে আরজে মিজু আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন এম স্টোরি। এম স্টোরি বক্সের গল্পগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। সেই সঙ্গে এই ভিডিওতে একটা লাইক করে একটি কমেন্ট করে যাবেন। চলুন তাহলে আমাদের এই গল্পের পরবর্তী অংশে আমরা সরাসরি চলে যাই। মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম, এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো, আমাকে বাঁচাও প্লিজ, আমি মরি নাই, কেউ কি আছো এখানে? কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ থমকে গেলাম। বুঝতেছি না কি করব, কারণ এই দিকে একটু পরেই এশার আজান দিবে। এই নিস্তব্ধ কবরস্থানে আমি একাই। অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুঁড়েই দেখি, যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কথাটি ভেবেই হাত দিয়ে কর্বের মাটিগুলা সরাতে লাগলাম। এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল, কবর খোঁড়া বন্ধ কর, তোর বউ মারা গিয়েছে। এখন যদি তুই এই কবরটি খুঁড়িস তাহলে তোর মৃত্যুও নিশ্চিত। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে, শুধুমাত্র আমি ছাড়া। মনে ভয় ঢুকে গেল, তাই আর কবরটি না খুঁড়ে দৌড়ে বাড়িতে চলে আসলাম। কাউকে বুঝতে দিলাম না, নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম। এরই মাঝে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে, হাসিব, কাজটি তুমি ঠিক করো নাই, আমি এখন পর্যন্ত বেঁচে আছি, তুমি আমাকে বাঁচাও প্লিজ। স্বপ্নটি দেখার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আর কিচ্ছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবরস্থানে চলে আসলাম। এসেই মাটি খুঁড়তে লাগলাম। প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি, এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠল, হাসিব, চলে যায় এখানে থেকে। এবার সাহস নিয়ে বললাম, সাহস থাকে তো আমার সামনে এসে কথা বলো, এমন চোরের মতো লুকিতে কথা বলিস না তবুও। আমি সামনে গেলে তুই হার্ট অ্যাটাক করবি, এটাই ভালো হবে, চলে যা। আমি কোনভাবেই চলে যাব না, যদিও যাই আমার বউকে নিয়েই যাব, ও এখনো মারা যায়নি। আমার কথা শুনলি না, তোকে পস্তাতে হবে। সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, আমার কাজ আমাকে করতে দে, বুঝতে পেরেছিস? কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম। প্রায় 10 মিনিট পরে যখন কবরটা পরিপূর্ণভাবে খোঁড়া হয়, তখন নিচে নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে। যা দেখে আমার শরীর থরথর করে কাঁপতেছে এবং ঘামতেছে। চিৎকার শুরু করলাম, মিম, তুমি কি বেঁচে আছো? যদি বেঁচে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন। কথাটি বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে আওয়াজ আসলো, স্বামী, তুমি এসেছো আমাকে মিতে? হ্যাঁ, কিন্তু তুমি কথা বলতেছো কোথায় থেকে? সেটাই তো বুঝতে পারলাম না। এই দেখো, আমি কবরের উপরে কথাটি শুনেই উপরে তাকিয়ে দেখি, সত্যি তো আমার বউ উপরে। তখন জিজ্ঞেস করলাম, তুমি উপরে থাকলে তাহলে নিচে কে? নিচে তো কেউ নেই। কথাটি শুনেই নিচে তাকিয়ে দেখি, সত্যি তো নিচে কেউ নেই। মুহূর্তের মধ্যেই উধাও। এই তুমি না এখানে ছিলে, তাহলে মুহূর্তের মধ্যে উপরে গেলে কিভাবে? তোমার সামনেই তো উঠলাম, আর তুমি দেখতে পেলেন না, এটা কেন কথা? একদম মিথ্যা বলবে না। আমাকে বিশ্বাস করো স্বামী, তোমার সামনেই উঠেছি আমি, তুমি লক্ষ্য করো নাই? ও আচ্ছা, তুমি মৃত্যুর পরে কিভাবে বেঁচে উঠলেলে? তুমি তো মরে গিয়েছিলে। না, আমি মরি নাই। ঠিক আছে, এখন বাসায় চলো। কবরস্থানে বর্তমানে কেউ নেই, পুরা এলাকা নির্জন। আরে ভয় করিও না,
আমি আছি তো। বউয়ের কথায় হাসিব একটু আশ্চর্য হল, কারণ যেই মেয়েটি সন্ধ্যায় হলে বাহিরে যেতে ভয় পেত, সে কিভাবে বলতেছে ভয় পেও না, আমি আছি। আচ্ছা মিম, তোমার ভয় লাগতেছে না? না, ভয় লাগতেছে না। তুমি থাকতে কিসের ভয় বলো? সেটাই তো। এরপরে মিমকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে সবাই ওকে দেখে বেশ আশ্চর্য হয়, কারণ একটি মৃত ব্যক্তি কিভাবে জন্ত মানুষের মতো চলাফেরা করতেছে। সবাই জিজ্ঞেস করল, কি ব্যাপার মিম, তুমি মারা যাওনি? আশ্চর্য, আমি মারা যাব কেন? আপনার বুঝতে না পেরে আমাকে মৃত ভেবে মাটি দিয়েছিলেন। ওহ, যাক, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছে, এইটা দেখে আমরা খুশি হলাম। তাই? হ্যাঁ, কারণ তোমার মতো। কথাটি শেষ হতে না হতেই হাসিব বলে উঠল, মিম, তোমার শরীর অপরিষ্কার, ওয়াশরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। ঠিক আছে। এরপরে এইভাবে ৩-৪ দিন চলে গেল। হঠাৎ একদিন রাতে লক্ষ্য করলাম মিম বিছানায় নাই। তাই কৌতূহলবশত বাহিরে বের হলাম খোঁজার জন্যে। বাহিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাই মিম উঠান ঝাড়ু দিচ্ছে। একটু গোলা হাসর দিয়ে জিজ্ঞেস করলাম, মিম, তুমি এত রাতে উঠান ঝাড়ু দিচ্ছ, কাহিনী কি? হ্যাঁ, দেখো না স্বামী জায়গাটা কত অপরিষ্কার, এমন স্থানে কেউ থাকলে বলো। প্রায় ৩ বছর এমনভাবেই থাকলে হঠাৎ তোমার এতটা পরিবর্তন বুঝলাম না। তোমাকে বুঝা লাগবে না, চলো ঘুম যাব এখন। কথা বাড়ালাম না, মিমের সঙ্গে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠু বাহিরে যেতেই শুনতে পেলাম কবরস্থান থেকে লাশ হারিয়ে যাচ্ছে। সেই লাশগুলা আবার একটি পুকুরের পাড়ে পাওয়া যাচ্ছে, কিন্তু লাশের চোখ দুটি করেই নিখোঁজ। কথাটি শুনে একটু ভয় পেলাম মনে, তাই আর সামনে না গিয়ে সোজা বাসায় আসলাম। বাসায় এসে দেখি মিম বাসার সব কাজ করতেছে। বুঝলাম না, যেই মেয়েটা কাজকে ভয় পেত, সেই মেয়েটা কিভাবে এত কাজ একাই করতেছে। এমনও মুহূর্তে মা এসে বলে, হাসিব বাবা, তোকে কিছু কথা বলতে চাই আমি। হ্যাঁ মা, বলো, কি বলবা? বাবা, মিমের কথাবার্তা, আচার আচরণ বেশ অদ্ভুত হয়ে গিয়েছে। যেই মেয়েটা কোন কাজ পারত না, সেই এখন একাই সব কাজ করে। আবার বলে আরও কাজ থাকলে বলো আমাকে। মায়ের কথা শুনে আমিও বেশ অবাক হলাম, কারণ আমিও এইসব পরিবর্তন দেখতেছি মিমের মধ্যে। মা, আমি দেখতেছি ও ব্যাপারটা, তুমি চিন্তা করিও না। ঠিক আছে। সারাদিনটি যাওয়ার পরে রাত্রে মিমকে বললাম, বউ, তুমি কি সত্যি আমার বউ? এমন অদ্ভুত প্রশ্ন শুনে মিম উত্তর দিল, তুমি যে কেমন প্রশ্ন করো, আমার কাছে উত্তর থাকে না। তাই? এই তুমি এখন ঘুমাও তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে এখন। কথাটি শুনে ঘুমার ভান করে থাকলাম, আর মনে মনে ভাবলাম আমাকে জানতেই হবে মিমের আসল কাহিনীটা কি। কবর থেকে উঠে আসার পরে কি এমন হলো তার মধ্যে। এইভাবে চিন্তা করতে করতে রাত 12টা হয়ে গেল। এমনও মুহূর্তে দরকার খোলার শব্দ পেলাম, তাই সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠেই দেখি যে মিম একটি সাদা শাড়ি পরে জানি কোথায় যাচ্ছে। কৌতূহল হয়ে তার পিছু নিলাম, দেখি কোথায় যায়। এত রাতে এই সাদা শাড়ি পরে? প্রায় 2 থেকে 3 মিনিট পিছু নেয়ার পরে দেখলাম মিম কবরস্থানের দিকে যাচ্ছে, যেটা দেখে আমার বুকটা একটু কম্পন দিয়ে উঠল। তবুও পিছু যেতে লাগলাম। অবশেষে যখন কবরস্থানের কাছে চলে আসলাম, তখন দেখি মিম তার শরীর থেকে সেই সাদা শাড়িটা সম্পূর্ণ খুলে ফেলল। লক্ষ্য করলাম তার শরীরে শুধুমাত্র একটি সায়া এবং পরনে একটি লাল ব্লাউজ। এইবার মিম চিৎকারের করে বলতে লাগলো, অব্র, তুমি খুব শীঘ্রই আবার পৃথিবীতে চলে আসবে, আর মাত্র কিছু চোখ লাগে। মিমের এমন চিৎকারের আওয়াজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি ছেলের কণ্ঠ ভেসে আসলো, কুহেলিকা, তোমার জীবন আমি শীঘ্রই ফিরে আসব, তুমি চেষ্টা চালিয়ে যাও। এমনও মুহূর্তে পিছন থেকে কেউ একজন এসে আমাকে বলে,
তুই কবরস্থানে আবার এসেছিস? তোকে না বলছিলাম এখন এ থেকে চলে যা। কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি কেউ নেই সেখানে। মনের ভুল ভেবে আবার মিমের দিকে দেখতে থাকলাম। আমাকে দেখতে চাস তাহলে পিছনে ঘুরে একটু উপরের দিকে তাকাও। কথাটি শুনেই হাসিব পিছনে ঘুরে একটু উপরে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হয়ে যায়। কারণ একটি বয়স্ক লোক যে কিনা একটি গাছের উপর থেকে অন্য একটি গাছের উপরে শুয়ে আছে, যার পরনে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং পুরা গাল জুড়ে ধপধপে সাদা দাড়ি। সেই দাড়িগুলা এতটাই লম্বা যে মাটিতে ছুঁই ছুঁই অবস্থা। এমন অবস্থায় একটু ভয় পেয়ে গেলাম, বুঝতেছি না কি করব। তখনই আবার বয়স্ক লোকটি বলে উঠল, শোনো, আমাকে দেখে ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই এই মুহূর্তে এখানে থেকে চলে যা। একটু সাহস নিয়ে বললাম, শোনো, আমি কিচ্ছু ভয় পাই না। আমার বউ কবরস্থানের ভিতরে আছে, ওকে নিয়েই আমি চলে যাব। ওইটা কি তোর বউ? হ্যাঁ, অবশ্যই আমার বউ। তোর ওইটা বউ না, ওটা হলো কবর স্থানের পরী। ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্যে তোর বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। এই মিথ্যা কথা বন্ধ করুন। কে শয়তান সেটা ভালো করেই দেখতে পাচ্ছি আমি। আমার চলে যাওয়ার সময় হয়েছে, সাবধান থাকিস, আমি চলে গেলাম। কথাটি বলেই লোকটি ক্ষণিকের মধ্যেই হারিয়ে গেল। সেই দিকে তেমন নজর না দিয়ে মিমের কথাবার্তা আবার শুনতে লাগলাম। দেখতে পাচ্ছিলাম মিম যেই না কবরস্থানে প্রবেশ করবে এমন সময় কবর থেকে কিছু সাদা পাঞ্জাবি পরা লোক বেরিয়ে আসলো, যা দেখা মাত্রই মিম বলতে লাগলো, শোনো, তোরা আমার কোন ক্ষতি করতে পারবি না। এর থেকে ভালো হয় আমার পথে বাধা না দেওয়াই। কবরস্থান থেকে বেরিয়ে আসা লোকগুলা শুধুমাত্র একটি কথাই বলতে থাকে, তুই আমাদের ক্ষতি করিস না, এখানে থেকে চলে যা, আমাদের একটু শান্তিতে থাকতে দে দয়া করে। শান্তিতে অবশ্যই থাকবি, আর মাত্র 20টি ব্যক্তির চোখ লাগবে আমার, তাহলেই চলে যাব আমি চিরতরে। কি, আরো 20টি ব্যক্তির চোখ লাগবে তোর? হ্যাঁ, আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিন যেই লোকগুলা মারা যাচ্ছে তার পিছনে তোর হাত নিশ্চয়ই আছে। বাহ, এত সহজে বুঝতে পারলি তোরা? তোর মতো খারাপ একটি পরীর কাছে আমরা এটাই আশা করি। অনেক কথা বলেছি, এখন আমার রাস্তা থেকে সরে সরে দাঁড়াও তোরা। প্লিজ একটু বুঝার চেষ্টা করো, তোরা কি সরে যাবি নাকি আমার অরিজিনাল রূপে আসতে হবে? মিমের কথাটি শোনার সঙ্গে সঙ্গে সবাই সরে গেল, যা দেখে বুঝতে পারলাম মিম একজন পাওয়ারফুল লোক। এরপরে আরও সুন্দরভাবে বিষয়টা বুঝার জন্যে সামনে এগোতে লাগলাম। একটু সামনে আসতেই দেখতে পেলাম মিম একটি কবরের উপরে বসে পড়ল, আর মুহূর্তেই কবরের মাটিগুলা সরে। এইটা দেখেই আমার শরীর লোমগুলা যেন দাঁড়িয়ে গেল। কেমন জানি ভয় কাজ করছিল মনের ভিতরে। হঠাৎ আওয়াজ আসলো, প্লিজ আমার চোখ দুটি নিও না, আমাকে একটু শান্তিতে থাকতে দাও, বিনিময়ে তুমি যা বলবে তাই শুনব। তোকে মেরে ফেলেছি শুধুমাত্র তোর এই দুটি চোখের কারণে, এখন বলতেছিস চোখ নিও না? ওদের কথায় যেন আমি কল্পনায় হারিয়ে গেলাম, কারণ মৃত ব্যক্তি কিভাবে কথা বলতেছে। তুমি চোখ নিয়ে কি করবা? তোদের এই চোখ নিয়ে আমার ভালোবাসার মানুষকে আবারও এই পৃথিবীতে নিয়ে আসব। এটাও কি কখনো সম্ভব? অসম্ভবকেই আমি সম্ভব করে দেখিয়ে দিব, যেটা কেউ কখনো করতে পারেনি। কথাটি বলেই মিম তার হাত দুটি মৃত ব্যক্তির চোখের ভিতরে ঢুকিয়ে দিয়ে মুহূর্তের মধ্যেই চোখ দুটি বাহিরে বের করে আনল। এই সব কিছু দেখে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। চোখ দুটি তোলার সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তিটি চিৎকারের করে বলতেছে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। কিন্তু কে শোনে কার কথা? মিম চোখ দুটি নেয়া মাত্রই কবরস্থান থেকে বাহিরে চলে আসলো, এবং সেই চোখ দুটি আবার কবরস্থানের বাহিরে যে পানি খাওয়া নলকূপটি ছিল সেখানে ফেলে দিল। এরপরে আবার কবরস্থানে এসে সেই মরা দেহটি টেনে টেনে পুকুর পাড়ে নিয়ে যায়, এবং মরা দেহটি সেখানে রেখে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় মিম। এখন বুঝতে পারলাম এই মিম আসলে আমার সত্যিকারের বউ না,
আমার বউ মারা গিয়েছে। এই শয়তান পরীটা আমার বউয়ের রূপ ধারণ করে চলে ফেরা করতেছে। তো মিমের এমন গায়ের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি সেই নলকূপের কাছে চলে আসি। এসেই নলকূপের ভিতরে একটু তাকাতেই দেখতে পাই যে ওর ভিতরে প্রায় ৫-৬০০ চোখের মতো রাখা হয়েছে। চোখগুলার সঙ্গে চোখ রাখতেই কেমন জানি মনে হচ্ছিল ওরা আমাকে কিচ্ছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। সেই চোখগুলার দিকে তাকাতেই আমার শরীরে কেমন জানি একটা অনুভূতি হলো। মুহূর্তেই চোখ সরিয়ে নিলাম এবং বাড়িতে আসার জন্য রওনা দিলাম। পুরা রাস্তায় একটি কথাই ভাবতে লাগলাম, মিম কি আমাকে দেখতে পেল নাকি? হাজারো চিন্তা যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। বাড়িতে এসে দেখি মিম উঠোনে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছিল বেশ রাগান্বিত হয়ে আছে। আমাকে দেখে কোকিল কণ্ঠে জিজ্ঞেস করল, স্বামী কোথায় ছিলে এতক্ষণ? এই তো টয়লেটে গিয়েছিলাম। কেন, কি হয়েছে? না, কিচ্ছু না। তোমার জন্যে সেই যে কখন থেকে অপেক্ষায় ছিলাম জানো। আচ্ছা, সরি। আরে না, সরি বলতে হবে না। একটি কথা বলি মিম তোমাকে, প্লিজ রাগ করবে না। হ্যাঁ, বলো। আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসবে? খুব ইচ্ছে করছিল খাইতে। এই ব্যাপার, তুমি অপেক্ষা করো 2 মিনিট, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। এরপরে মিমের কথা মতো অপেক্ষা করতে লাগলাম। প্রায় 3 মিনিট পরে মিম চা বানিয়ে নিয়ে আসলো, যেটা দেখে আমি বেশ আশ্চর্য হলাম। মিমকে জিজ্ঞেস করলাম, এত ফাস্ট বানাইতে পারো? আগে বলো নাই কেন? হ্যাঁ, সব পারি, কিন্তু আমাদের বাড়িতে তো গ্যাস ছিল না, তুমি চা বানাইলে কিভাবে? তার আগে উত্তর দাও। তার মানে বুঝো না মানে, কিন্তু বোঝাতে যাচ্ছি তোমাকে। কথাটি শোনা মাত্রই মিম বলল, তুই তাহলে তুই এত সহজে জানতে পেরেছিস আমি ভূত? বলতেই হবে তোর মাথায় অনেক ট্যালেন্ট। হ্যাঁ, জানি তুমি ভূত। স্বামী, তুমি দেখি খুব সুন্দর অভিনয় করতে পারো। তোমাকে নাটক করতে দিলে ফাটিয়ে দিবে তুমি। মানে? আরে পাগল, আমি তোমার জন্য সন্ধ্যায় চা বানিয়ে একটি ফ্লাক্সে রেখে দিয়েছিলাম, তাই এত সহজে চা হয়ে গেল, বুঝতে পারছো? ও হ্যাঁ। আর তুমি হুদাই কি বলতেছ না বলতেছ? তুমি এমন কেন গো স্বামী? কেমন সব সময় সন্দেহ করো আমাকে? আচ্ছা, সরি, আর সন্দেহ করব না। সন্দেহ করার একটি কারণও আছে, সেইটা হলো আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই বুঝি? ইদানিং তুমি কেন জানি আমার কাছেই আসো না, আমাকে ভালোই বাসো না। কেন এমন করছো? এইটা তোমার মনের ভুল। আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? তাহলে আমাকে আদর করো না কেন? কাছে আসো, আমাকে ভালোবাসায় পরিপূর্ণতা করে দাও। আজ ভালো লাগতেছে না, চায়ে খেয়ে ঘুমিয়ে যাব আমি। কথাটি শোনার সঙ্গে সঙ্গে মিম কান্না করতে থাকে। এমন অবস্থা দেখে হাসিব আবার জিজ্ঞেস করে, কান্না করছো কেন? তুমি যে আমাকে ভালোবাসা দিচ্ছ না এই কারণে। আরে চুপ করো, বাবা মা শুনতে পাবে তো। কান্না বন্ধ করতে পারি, এর জন্য আমাকে ভালোবাসা দিতে হবে তোমাকে। ঠিক আছে, তবুও চুপচাপ থাকো। কথাটি বলে হাসিবও ভাবতে থাকে, এটি পরীর সঙ্গে কিভাবে সহবাস করব। সে যদি ভালো হইতো তবুও কথা ছিল, সে একটা রাক্ষসী পরী। এই কি বিড়বিড় করতেছ? কাজ আসবে নাকি কান্না শুরু করব? মিমের সঙ্গে পেরে না উঠে হাসিবু মিমেকে কাছে টেনে নিয়ে কিস করতে থাকে। এরপরে ধীরে ধীরে তারা এক অন্য জগতে চলে যায়। বাধ্য ছেলের মতো কি রাক্ষসী পরীর সঙ্গে সহবাসে লিপ্ত হয় হাসিব, কারণ তার কিচ্ছু করার নেই। বেশি কিছু করতে গেলে সে যদি পরবর্তীতে ক্ষতি করে, এই জন্যে। তো এইভাবেই সেই রাতটি কেটে গেল। পরের দিন হাসিবের বোন সুরবনা হাসিবকে ডেকে বলতেছে, ভাইয়া, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। আসলে ভাইয়া, তোমাকে আমি সব কথাই শেয়ার করি, কারণ তুমি আমার ভাইয়া, আমার বন্ধু, আবার আমার শত্রু। বল, কি বলবি? ভাইয়া,
কাল রাত ঠিক 2টার দিকে কেউ একজন আমাকে ধর্ষণ করে, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কি, তুই আমাদের ডাকিসনি কেন? আসলে যে আমার সঙ্গে এমন কাজ করেছে আমি নিজেই তাকে দেখি নাই। সে কেমন? মানে কি? আমাকে সব কাহিনী খুলে বল প্রথম থেকে। আমি যখন ঘুমের মধ্যে ছিলাম এমন সময় অনুভব করলাম কেউ একজন আমার শরীর থেকে পোশাক খুলে ফেলতেছে এক এক করে। প্রথমত স্বপ্ন ভেবে নিশ্চুপ ছিলাম, কিন্তু যখন দেখলাম সে আমাকে অনেক কষ্ট দিচ্ছে তখন আমার ঘুম ভেঙে যায় আর আমি জেগে যাই। আশ্চর্যের বিষয় হলো ভাইয়া, তখনও কেউ একজন আমার শরীর স্পর্শ করতেছিল, সেইটা আমি অনুভব করতেছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। ছোট্ট বোনের মুখে কথাটি শুনে নিস্তব্ধ হয়ে গেলাম। এইটা আবার কেমনে সম্ভব? আর কেই বা এমন কাজ করতেছে? ছোট্ট বোনকে বললাম, শোন, এই কথাটি তুই আর আমি ছাড়া কেন অন্য কেউ জানতে না পারে, কারণ আমাদের ক্ষতি হতে পারে। কি করা যায় আমি সেইটা দেখতেছি। আচ্ছা ভাইয়া। এরপরে রুমের ভেতরে এসে চিন্তা করতে লাগলাম, কি হচ্ছে এইগুলো আমার সঙ্গে? সেখানে যাই সেখানেই অদ্ভুত অদ্ভুত কাহিনী। এমনও মুহূর্তে মিম আসলো রুমে। স্বামী, তোমার কি মন খারাপ? কেমন জানি মুখটি গোমরা করে বসে আছো। আচ্ছা মিম, ধরো কোন খারাপ একটি জিন বা পরী আমাদের উপরে আক্রমণ করতে চাইতেছে, তখন আমরা কিভাবে তার হাত থেকে রক্ষা পাব? আমার এমন প্রশ্ন শুনেই একটু থমকে গেল মিম। কি হলো বউ, বলো না। শোন, যদি কোন অদৃশ্য শক্তি তোমার ক্ষতি করতে চায় তাহলে তার থেকে বাঁচার একটি উপায় আছে। কি উপায়? ছোট্ট থাকায় শুনেছি যেই ব্যক্তি গলায় ফাঁসি বা বিষ খেয়ে মারা যায় তার মৃত্যুর 7 দিনের মাথায় কবর থেকে তার শরীরের একটি হাড় নিয়ে আসতে হয়। সেই হাড়ের কিছু অংশ একটি তাবিজের ভিতরে দিয়ে গলায় পড়তে হয়, তাহলেই কোন খারাপ জিনিস আক্রমণ করতে পারবে না, বুঝছো? সত্যি কি এমনটা হবে না আর? হ্যাঁ, কিন্তু তুমি এইসব জিজ্ঞেস করতেছো কেন স্বামী? আরে এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা বউ, আমি একটু বাজারে গেলাম, ফিরতে সন্ধ্যা হবে হয়তো। ঠিক আছে, সাবধানে যেও, আসার সময় কিছু খাবার নিয়ে আসিও আমার জন্যে। ঠিক আছে বউ, নিয়ে আসবো বউ, চিন্তা করিও না তুমি। কথাটি বলেই হাসি বাজারে না গিয়ে সোজা কবরস্থানে চলে আসে। কবরস্থানে এসেই আগে সেই নলকূপের কাছে চলে যায়। নলকূপের কাছে এসে আবারও দেখতে পায় সেই চোখগুলা কিচিরমিচির শব্দ করতেছে। এইবার আগ্রহ হয়ে একটু কাছেই গেলাম। দেখতে পেলাম চোখগুলা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে সালাম দিয়ে উঠলাম, আসসালামু আলাইকুম। আশ্চর্যভাবে সেই নলকূপ থেকেই আওয়াজ আসলো, ওয়ালাইকুম আসসালাম। আরও ভয় পেলাম, তাই সরে আসতে লাগলাম। ভয় পেও না, আমরা তোমার কোন ক্ষতি করব না। তুমি আমাদের রক্ষা করো এই কবরস্থানের পরীটা হাত থেকে। আপনি কে, কোথায় থেকে কথা বলতেছেন? আমার সামনে আসুন। যদি সামনে আসতে পারতাম অবশ্যই সামনে আসতাম। আমি নলকূপের ভিতর থেকে একটি চোখ কথা বলতেছি তোমার সঙ্গে। কি চোখ কথা বলতে পারে? সবাই পারে না, যাদের একটু আমল ভালো তারাই বলতে পারে। ও, তুমি কি জানো তোমার বউ একটি রাক্ষসী? ওর কাজে শুধুমাত্র মানুষ মেরে ফেলা আর তাদের চোখ সংগ্রহ করা। হ্যাঁ জানি, কিন্তু ও এমন করে কেন বলতে পারবেন? ওর নাম হচ্ছে কুহেলিকা। ওর স্বামী মারা যাওয়ার পরে পাগল হয়ে গিয়েছে, তাই নিজের স্বামীকে আবার এই পৃথিবীতে নিয়ে আসার কারণে এমন কাজ করেছে। এইটা কি কখনো সম্ভব? হ্যাঁ সম্ভব, কিন্তু এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই সম্ভব হবে। ওহ, এখন আমার করণীয় কি? সর্বপ্রথম তোমাকে 9টি কবরস্থানে যেতে হবে। প্রত্যেকটি কবরস্থানে একটি শিমুল ফুলের গাছ আছে। সেই গাছ থেকে একটি করে ফুল সংগ্রহ করতে হবে। ওকে নিয়ে আসব। তুমি যতটা সহজ ভাবতেছ এই কাজটি ততটাও সহজ নয়। এর প্রত্যেকটি ধাপেই আছে বাধা, যেই বাধাগুলা তোমাকে অতিরিক্ত করতে হবে। কি বলেন? হ্যাঁ, এরপরে তোমাকে ওই পরীর বাম হাতের একটি আঙ্গুলের রক্ত নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব।
যদি তোমার এই কাজের মধ্যে একটু ভুল হয়, ওই পরীটা তোমাকে মেরে ফেলবে। ও শোনো, এই সব কিছু তোমাকে একাই করতে হবে। যদি সম্পূর্ণ করতে পারো তবেই আমরা মুক্তি পাবো এখানে থেকে। আমি আপনাদের মুক্ত করেই ছাড়বো, কথা দিলাম। এখন তাহলে আসি। এরপরে বাড়িতে আসার সময় মিমের জন্য কিছু খাবার নিয়ে আসলাম। বাড়িতে এসে দেখি মিম রুমের মধ্যে শুয়ে আছে। আমাকে দেখা মাত্রই বলল, স্বামী তুমি এসেছ? হ্যাঁ আসলাম, এই নাও তোমার খাবার। আচ্ছা স্বামী, তোমার কাছে একটি জিনিস চাইব, আমাকে দিবে? কি জিনিস সেইটা বলো। তোমার চোখ দুটি আমার চাই। তোমার চোখ দুটি আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আরে কিছু না, এমনি বললাম। মানে তোমার চোখ দুটি অনেক সুন্দর, এই জন্য বলছিলাম তোমার চোখ দুটি আমাকে দিবা। এমন মুহূর্তে মা ডাকলো, তাই রুম থেকে বের হয়ে মায়ের রুমে আসলাম। বলো মা। বাবা, প্রতিদিন আমাদের এলাকায় একটি করে গরু এবং একটি করে মানুষ মারা যাচ্ছে। তুই বাইরে থাকিস না, তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। আচ্ছা মা, ঠিক আছে, তুমি চিন্তা করিও না। কথাটি বলে আবার রুমে চলে আসলাম। রুমে আসা মাত্রই দেখি মিম নেই, তাই ওকে খোঁজার জন্যে বাইরে চলে আসলাম। বাইরে এসেই দেখি ও বাজারের দিকে যাচ্ছে, তাই আমিও ওর পিছু পিছু যেতে লাগলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে মিমের সঙ্গে একটি ছেলের দেখা হয়ে যায়। ছেলেটিকে দেখা মাত্রই মিম বলতে থাকে, তোকে আমার ভীষণ পছন্দ হয়েছে, এই মুহূর্তে তোর রক্ত পান করব আমি। ছেলেটি মিমের এমন কথা শুনে ঠাস করে একটি থাপ্পড় দেয়। ঠাস ঠাস। পাগলি করার জায়গা পাও না, আমার সঙ্গে পাগলামি করতে এসেছো? এইটা দেখে মিম বেশ রাগান্বিত হয় এবং সেখানেই পরীর রূপে চলে আসে। যা দেখে ছেলেটি চিৎকারের করতে যাবে এমন সময় মিম তাকে একটি আছাড় মেরে ওখানেই মেরে ফেলে আর বলে, আমাকে থাপ্পড় মারিস। এইসব দেখে কি করব বুঝতে পারছিলাম না, কারণ এমন মৃত্যু কখনো দেখি নাই কারো। এরপরে মিম অদৃশ্যভাবে একটি তরোয়াল নিয়ে আসলো এবং ছেলেটির গলা কেটে ওর রক্ত পান করতে লাগলো। বেশ কিছুক্ষণ রক্ত পান করার পরে আবার কি যেন মনে করে ছেলেটির শরীর থেকে চামড়া কেলাতে লাগে, যাকে বলে চামড়া উঠাতে লাগে। এইটা দেখে শরীরের লোম ক্ষণিকের মধ্যেই দাঁড়িয়ে গেল, কারণ ভয় লাগা শুরু হয়েছে আমার। তোর শরীর থেকে চামড়া আলাদা করার পরে যেই না কেটে ফেলা মাথাটি থেকে চোখ আলাদা করতে যাবে এমন মুহূর্তে আমি একটু কাশি দেই, আর মিম। কাশির শব্দ শোনার সঙ্গেই মিম সেই মৃত লাশটিকে ছেড়ে হাসিবের দিকে চলে আসতে লাগে। এইটা দেখা মাত্রই হাসিব নিশ্চুপ হয়ে সেখানেই থাকে। এইদিকে মিম ওখানে এসে তন্ন তন্ন করে খুঁজতে লাগে, কিন্তু কাউকে পায় না, বরং হাসিব সেখানেই ছিল। দেখতে না পাওয়ার কারণ একটু পরে বুঝতে পারবেন। খুঁজে না পাওয়ার কারণে মিম সেই লাশটির কাছে গিয়ে তার চোখ দুটি তুলে নেয় এবং কবরস্থানের দিকে রওনা দেয়। কবরস্থানে এসে আবার সেই নলকূপের কাছে গিয়ে চোখ দুটি ভিতরে ফেলে দেয়। এমনও মুহূর্তে নলকূপের ভিতর থেকে আওয়াজ আসলো, কুহেলিকা, তোর মরণ খুব শীঘ্রই আসতেছে। আমাদের কিচ্ছুটি করতে পারবি না তুই, কখনোই তোর মনের ইচ্ছে পূর্ণ হবে না। আমার সঙ্গে পাঙ্গা নিবে এমন লোক এই পর্যন্ত পৃথিবীতে জন্ম নেয়নি। একটু ধৈর্য ধরো, দেখা যাবে কি করতে পারিস তুই। সেই চোখগুলোর কথার কোনো রিপ্লাই না দিয়ে মিম সামনে আসতে লাগে। তো একটু সামনে আসতেই হাসিব দেখতে পায় সেই বুড়োটা মিমের সামনে দাঁড়িয়েছে। মিম শোন। হ্যাঁ বলো, কি বলবা? তুই যেই কাজটি করতেছিস এটা কখনোই সম্ভব না। আমি তোর বাবা বলতেছি, এমন কাজ আর করিস না। আমি আমার ভালোবাসার মানুষকে এই পৃথিবীতে আবার মানুষ রূপে আনতে চাই, এটাই আমার শেষ কথা। তো এদের দুজনের কথায় হাসিব বুঝে যায় এরা বাবা এবং মেয়ে। বুঝলাম, কিন্তু হাসিবের জীবনটি নষ্ট করতেছিস কেন? ওর তো কোনো অপরাধ নেই। বাবা, ওর সঙ্গে থাকাটি বতরমান আমার প্লাস পয়েন্ট, কারণ ওর বউয়ের ভ্যাসে থেকে আমাকে সম্পূর্ণ করতে হবে। যদি হাসিব জানতে পারে এই সব কিছু, তখন কি করবি? ওকে মেরে ফেলবো। তোকে নিয়ে পরিলোকে আমি গর্ব করতাম। আমার মেয়ের মতো ভালো এবং সৎ মেয়ে পৃথিবীতে নেই, আর সেই মেয়ে তুই।
বাবা, একটি কথা বলি? হ্যাঁ, বলো। আচ্ছা বাবা, আমার কেন জানি মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়া আরও একজন ব্যক্তি আছে যে আমাদের কথা শুনতে পাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বাবা, হাসতেছ কেন? বলো না এখানে কি হচ্ছে? হ্যাঁ, এখানে আমরা দুজন ছাড়া আরও একজন ব্যক্তি আছে যে আমাদের কথা শুনতে পাচ্ছে, আমাদের দেখতে পাচ্ছে, এবং আমিও তাকে দেখতেছি। কি? সেই লোকটি একদিন তোকে শেষ করে দিবে যদি তুই এই মৃত্যুর খেলা বন্ধ না করিস। বলো, এখানে কে আছে? প্লিজ বাবা, প্লিজ। এইটা আমি বলতে পারবো না, তবে মাথায় রাখবি, একজন তোকে সব সময় ফলো করতেছে, কিন্তু তুই তাকে ধরতে পারবি না, দেখতেও পারবি না। তোমার কথা বুঝতে পেলাম, তুমি তোমার মেয়ের বিপক্ষে চলে গিয়েছ। তোর যেটা ইচ্ছই সেইটা তুই ভাবতে পারিস। বাবা, তুমি না বললেও আমি খুঁজে বের করব কে সেই মহান ব্যক্তি যে আমার পিছে লেগে আছে, বরং আমি দেখতে পাচ্ছি না। কথাটি বলেই মিম অদৃশ্য হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে মিমের বাবা বলে উঠল, হাসিব, তুমি দাঁড়াও একটু, ওখানেই বাবা। কথাটি শুনেই হাসিব সেখানে থমকে যায়, কারণ হাসিব লুকিয়ে থাকার পরেও মিমের বাবা কিভাবে বুঝলো আমি এখানে। শোনো, চিন্তার কিচ্ছু নেই, মিম এখানে থেকে চলে লেগিয়েছে, এছাড়া ও তোমাকে দেখতে পারবে না। হাসিব জিজ্ঞেস করল, আচ্ছা, মিম আমাকে কেন দেখতে পেল না? কারণ নলকূপের ভিতরের চোখগুলা তোমাকে কিছু পাওয়া দিয়েছে, খারাপ কিছু তোমাকে দেখতে পারে না, কবরস্থানে বা কোনো খারাপ কাজ করার সময়। আশ্চর্য, আমাকে ওরা কখন এমন পাওয়ার দিল? আমি তো নিজেই বুঝতে পারছি না। কাল তুমি যখন এদের সঙ্গে দেখা করে যাচ্ছিলে, এমন মুহূর্তে ওই চোখগুলাকে তোমার দিকে তাকিয়েছিল? হ্যাঁ, তাহলে ওই সময় দিয়েছে যেটা তুমি বুঝে পারোনি। আচ্ছা, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলতেছো না কেন? কারণ আপনার ওই বর্বর চোখ, আবার লম্বা দাড়ি, আবার আপনি এতটাই বড় যে আপনার দিকে তাকাতেই পাচ্ছি না ভয়ে। ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, এটা বিশ্বাস রাখতে পারো। বিশ্বাস করি, কিন্তু আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলো, কি জানতে চাও? মিম আপনার মেয়ে, কিন্তু আপনার মতো একজন বাবা থাকতে মিম এমন হলো কেন? আসলে বাবা হয়েছে কি? মিম একটি ছেলেকে ভালোবাসত, তার নাম ছিল অভ্র। বেশ ভালোই দিন যাচ্ছিল, হঠাৎ একটি দমকা হাওয়া এসে অভ্র মারা যায়। তারপর থেকে আমার মেয়েটি পাগলের মতো হয়ে যায়, কারোর কথা শুনে না, মুখে শুধুমাত্র একটি কথা, আমার অভ্রকে ফিরিয়ে দাও। আমি অভ্রকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। এরপরে ওর মাথায় একটি ধান্দা, অভ্রকে সে ফিরে আনবে। এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, আমাদের দুনিয়াতে সম্ভব, এর জন্যে কঠোর পরিশ্রম করতে হবে, তাহলেই হবে। ও আচ্ছা, মিম কি অভ্রকে ফিরিয়ে আনতে কতদূর পেরেছে যদি একটু বলতেন? অভ্র প্রায় অর্ধেক এসেছে, কিন্তু কেউ তাকে দেখতে পারেন না, পরিপূর্ণতা পেলেই সম্পূর্ণ শরীর পাবে। ও, অভ্র যদি চায় কোনো মেয়েকে ধর্ষণ করতে, তাহলে কি পারবে? তাকে কি কেউ দেখতে পারবেন না? পারবে, কিন্তু কেউ বুঝতে পারবেন না কে এমন খারাপ কাজ তার সঙ্গে করতেছে, বুঝছো? হ্যাঁ, তুমি সব সময় সাবধান থাকবে, কারণ মিম কখন কি করে বসে বলা যায় না। ঠিক আছে, ভালো থাকবেন আপনিও, আসি এখন। কথাটি বলে হাসিব যেই না একটু এগোতে যাবে এমন মুহূর্তে আবার মিমের বাবা বলে, তোমাকে মিমকে মেরে ফেলতে হবে। নিজের মেয়েকে নিজেই মেরে ফেলতে বলতেছেন? আপনি কেমন বাবা? হ্যাঁ, আমি চাই না আমার মেয়ের জন্য আর একটি মানুষ প্রাণ যাক, কারণ তাদেরও সন্তান আছে, পরিবার আছে। আচ্ছা, মিমকে ভালো পথে নিয়ে আসা যায় না, বা এর কোনো উপায় নেই? না, ওকে সোজা মেরে ফেলতে হবে। আমি এই কাজ করতে পারবো না, সে যতই খারাপ হোক না কেন, তার ক্ষতি আমার দ্বারাই হবে না। আমি শুধুমাত্র চোখগুলাকে রক্ষা করার জন্য এত রিস্ক নিচ্ছি। তোমার কথা শুনে ভালো লাগলো,
তুমি যদি এইসব চোখের আত্মাকে শান্তি দিতে চাও তাহলে আগে 9টি কবরস্থানের শিমুল ফুল সংগ্রহ করতে হবে। আমি আজকে থেকেই কাজে লেগে যাব, আপনি চিন্তা করবেন না। বাবারে, এই 9টি ফুল সংগ্রহ করতে তুমি মারাও যাইতে পারো, কারণ এই সব কবরস্থানে শিমুল ফুল তুলতে গেলে অনেক বাধার মুখে পড়তে হবে। আপনি দোয়া করবেন, আমি সব কিছুই সংগ্রহ করে নিয়ে আসব। ইনশাআল্লাহ, দোয়া রইল। এরপরে হাসিব আর কথা না বাড়িয়ে অন্য পাড়ার একটি কবরস্থানের দিকে রওনা দেয়, যেখানে শিমুল ফুল পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ পরে হাসিব অন্য পাড়ার একটি কবরস্থানের সামনে এসে দেখতে পায় কবরস্থানের ভেতরে একটি ছোট শিমুল গাছ, যেখানে শিমুল ফুলের কারণে পুরা কাছটি টকটকে লাল হয়ে আছে। যা দেখেই হাসিব কবরস্থানে প্রবেশ করে, আর প্রবেশ করা মাত্রই তার সমানে দিয়ে 2টি শহর কুচনি 2 পাশে চলে যায়। আর হাসিব সঙ্গে সঙ্গেই সেখানে দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে একটু এগোতে পিছন থেকে কেউ একজন বলে উঠল, আজ সালাম দিয়েছিস বলেই তোর কিচ্ছু করলাম না, যদি সালাম না দিতি তাহলে এখানেই শেষ করতাম। কথাটি শুনে পিছনে ঘুরতেই দেখতে পায় একটি লোকও নেই, যা দেখে হাসিবের মনে ভয় ঢুকে যায়। শরীরের লোমগুলি মুহূর্তেই দাঁড়িয়ে যায়, বুকটা ধুক ধুক করতে থাকে। হাজারো টেনশন নিয়ে আবার একটু এগোতেই দেখতে পায় একটি বয়স্ক লোক ছোট্ট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে, যাকে ঘিরে বেশ কয়েকটি বাচ্চাও আছে। হাসিব মনে মনে ভাবতে লাগলো, এত রাতে কে এই ব্যক্তি যে ছোট্ট বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে, সেটাও আবার কবরস্থানে? এইসব দেখে যেন হাসিবের মাথা পুরাই হ্যাং হয়ে যাচ্ছে, কি করবে ভেবো পাচ্ছিল না। পরবর্তীতে একটু চিন্তা করার পরে হাসিব সেই দিকে নজর না দিয়ে সেই শিমুল ফুলের গাছের দিকে এগিয়ে যায়। তো গাছের কাছে এসে যেই না হাসিব শিমুল ফুলটি ছিঁড়তেই যাবে, এমন মুহূর্তে হাসিব দেখতে পায় তার দিকে একটি মাথা কাটা ব্যক্তি এগিয়ে আসতেছে। ভয়ে হাসিব ফুলটি না ছিঁড়ে একটু পিছনে চলে আসে। সেই মুহূর্তে ভয়ঙ্করভাবে মাথা কাটা লোকটি আওয়াজ করে, যদি বাঁচতে চাস তাহলে আমার সামনে থেকে চলে যা, আমি তোর ক্ষতি করব না। হাসিব জিজ্ঞেস করে, তুমি কে? এছাড়া আমি ফুল দিলে তোমার সমস্যা কোথায় সেটা বলো আমাকে। এই ফুল গাছটি আমি। তোমার মানে তুমি তো একটা মৃত ব্যক্তি, বতর্মান আত্মা হয়ে আছো। এই গাছ তোমার কিভাবে হয়? এত প্রশ্নের উত্তর তোকে দিতে পারবো না, তুই চলে যা। শোনো, তোমার এই হুঙ্কারে আমি ভয় পাই না, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। এবার কিন্তু বেশি বারবারই করতেছিস, যা আমি একদমই পছন্দ করি না। তোমার পছন্দে অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না, বুঝছো? আমাকে দেখে তোর ভয় করতেছে না একটু, নাকি তুই? তোমাকে ভয় পাওয়ার মতো ছেলে আমি না। আমার কাজ আমাকে করতে দাও, না হলে অনেক খারাপ হবে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস একটি সামান্য মানুষ হয়ে। ওয়েট, তোমার মতো কত কাল্লা কাটা মানুষ দেখলাম, আর কোথায় তুমি? হাসিবের এমন কথায় সেই মাথা কাটা লাশটি রাগান্বিত হয়ে বলতে থাকে, ওহ, আমাকে ভয় লাগতেছে না, দেখাচ্ছি আমার আসল চেহারা, তখন বুঝবি আমি কে। দেখাও দেখি। হাসিবের এমন কথায় সেই মাথা কাটা লাশটি তার আসল রূপে চলে আসে, যা দেখে হাসিব দেখানেই হার্ট অ্যাটাক করার মতো। তার পুরা শরীরে শুধুমাত্র চোখ আর চোখ ছিল, যাকে দেখতে এতটাই বিশ্রী লাগছিল যা বলার মতো না। দ্বিতীয়ত, ওর মাথাটি ছিল না, এর মাথাটি ছিল ওর এক হাতের উপরে। এমন টাকা ভয় পাওয়ার পরেও হাসিব মনে একটি শক্তি নিয়ে বলে, দেখো, তুমি যেমনই হও না কেন, আমি ভয় করব না। আমার এই ফুল চাই তো চাই। সত্যি, তুই তোর মনে সাহস আছে, আর আমি তো এমন সাহসী মানুষের জন্যই অপেক্ষা করছিলাম, কবে তার রক্ত পান করতে পারবো, আর আমি আমার নিজের শরীরে ফিরে আসতে পারবো। মানে, আমি ৯৯টি মানুষের রক্ত পান করেছি ২৬০ বছর আগে। এরপরে শুধুমাত্র একটি সাহসী ব্যক্তির অভাবে আমি নিজের শরীরে ফিরতে পারিনি। এখন তোর রক্ত সেবন করে আমি আগের চেহারায় ফিরতে চাই। এইটা কখনোই সম্ভব না, আমি তোমাকে রক্তপান করতে দিব না।
তাহলে এই ফুল তুই কখনোই পাবি না। আমার এই ফুল চাই যে কোন প্রকারে। শোনো, তুই আমাকে রক্ত দিবি, আমি তোকে ফুল দিব কথা দিলাম। সেইটা কিভাবে? তুই আমাকে শুধুমাত্র তোর শরীরের অর্ধেক রক্ত দে, তাহলেই হবে। তোমাকে অর্ধেক রক্ত দিলে আমি কি বাঁচব? আমি তো মারা যাব। না, তোর কিচ্ছু হবে না, আমি বলে দিলাম। আর যদি না দিস তাহলে কোনভাবে এই ফুল নিতে পারবি না। এমন কথা শুনে হাসিব ভাবতে থাকে কি করবে। যদি রক্ত না দেই তাহলে ফুল দিবে না, আর যদি অর্ধেক রক্ত দেই তাহলে ফুলটি ছিঁড়তে দিবে। বেশ কয়েক মিনিট ভাবার পরে হাসিব সেই মাথা কাটা লাশটিকে বলে, ঠিক আছে, আমি রক্ত দিব তোমাকে, কিন্তু তোমাকে কথা দিতে হবে। এর জন্য আমাকে শিমুল ফুলটি দিতে হবে। হ্যাঁ, অবশ্যই দিব। আচ্ছা, তাহলে আমার রক্ত নাও। ধৈর্য ধরো। সেই মাথা কাটা লাশটি কি যেন একটি দোয়া পড়ল, আর সঙ্গে সঙ্গেই একটি বিশাল বড় সাপ সেখানে এসে উপস্থিত হল। সাপটির উপস্থিতে মাথা কাটা লাশটি বলে, আপনার কথা মতো আমি একটি সাহসী মানুষকে এখানে উপস্থিত করেছি। দয়া করে তার শরীরের অর্ধেক রক্ত আপনি সেবন করুন এবং আমাকে মুক্ত করে দিন। এই কথা শুনে হাসিব পেন্টে হিসু করে দেওয়ার মতো অবস্থা। এই, তুমি কি বলতেছো এইসব? সাপ কেন আমার শরীরের রক্ত খাবে? হ্যাঁ, আমার কথা হয়েছে তোমার সঙ্গে, তুমি রক্ত নিবা। হ্যাঁ, আমি নিচ্ছি তো কোন এক মাধ্যমে, কিন্তু আমাদের তো এমন কথা ছিল না। তুমি এখন কোন এমন কাহিনী করতেছো কেন? আমি নেয়া যেই কথা, উনি নেয়াও সেই কথা। উনি মানে? তুই এইসব বুঝবি না। এখানে শুয়ে পর, খুব নিখুঁতভাবে রক্ত নিয়েই চলে যাবে। না, আমি ওই সাপের সামনে কখনোই নিজেকে বিলিয়ে দিব না। এমন মুহূর্তে সেই সাপটিও বলে উঠল, আমি তোমার ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। এই তুমি না সাপ? তুমি কিভাবে কথা বলতে পারো? তোমার আসল পরিচয় কি? হ্যাঁ, সব পড়ে জানতে পারবে। এখন আমাকে রক্ত দাও তোমার শরীরের, যদি আমার ক্ষতি করেন। না, ক্ষতি করব না, শুধুমাত্র অর্ধেক রক্তই খাবো তোমার আমি। এরপরে অনেক আকুতি মিনতির করার পরে হাসিব রাজি হয় রক্ত দেওয়ার জন্যে। যেই ভাবনা সেই কাজ। হাসিব সেই বিশাল বড় সাপটিপটির সামনে শুয়ে পড়ে রক্ত দেওয়ার জন্যে। আর সেইটা দেখে সাপটিও আস্তে করে একটি শোবল দিয়ে তার শরীর থেকে অর্ধেক রক্ত চুষে নেয়। রক্ত নেয়া শেষে সেই সাপটিই বলে ওঠে, তোমার রক্ত নেয়া হয়েছে, তুমি উঠতে পারো এখন। কথাটি শুনেই হাসিব উঠতে যাবে, এমন মুহূর্তে হাসিব উঠতে পারে না, কারণ তার শরীর থেকে অর্ধেক রক্ত নেয়ার কারণে শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছে। তখন সেই মাথা কাটা লাশটি হাসিবকে উঠে দাঁড়াতে সাহায্য করে, যা দেখে হাসিব আশ্চর্য হয়ে যায়। কারণ যেই ব্যক্তি একটু আগে কত খারাপ আচরণ করল, সেই এখন তাকে সাহায্য করতে চাচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ আছে এর। আমাকে ছেড়ে দাও, আমি ঠিক আছি। কতটা ঠিক আছো আমি বুঝতে পেরেছি। এই, তোমার কণ্ঠ মেয়ে মানুষের মতো কিভাবে হলো? একটু আগেই তো ছেলে মানুষের কণ্ঠে কথা বলতেছিলে। আরে পাগল, আমি আমার আসল রূপে আসতেছি এখন। মানে? সব খুলে বলবো একটু পরে তোমাকে। এই মুহূর্তে বলো তোমার আসল কাহিনী, আমি এখনই শুনতে চাই। ঠিক আছে, বলতেছি। আমার নাম হলো ইথিকা। আমি একটি অভিশাপের কারণে এমন হয়ে গিয়েছিলাম আজ থেকে ৬০০ বছর আগে। সেই অভিশাপ থেকে আজ মুক্ত হলাম শুধুমাত্র তোমার কারণে। আমার কারণে মানে? আমাকে বলা হয়েছিল তুই যতদিন ১০০ মানুষের জীবন নিতে পারবি না, ততদিন এমন মাথা কাটা রূপে থাকবি, সেটাও আবার ছেলের বেশে। অভিশাপটি শুনে একটু হেসেছিলাম, কারণ ১০০টি মানুষের জীবন নেয়া আমার হাতে একটি খেলনার মতো। ঠিক তখনই তিনি বলে উঠছিল, ৯৯টি মানুষকে মেরে ফেলার পরে ১০০ নম্বর যেই মানুষটিকে মারবি তার রক্ত সেবন করবি, তাকে সাহসী হইতে হবে। এরপরে আমি ৯৯টি মানুষকে হত্যা করি, তাদের রক্ত সেবন করি, কিন্তু ১০০ নম্বর মানুষটি কোনোভাবেই সাহসী হচ্ছিল না, তাই বেশ কষ্টেই দিন যাচ্ছিল। আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু কোনো এক কারণে আজ তোমার সঙ্গে আমার দেখা হলো, আর সেই কাঙ্ক্ষিত সাহসী মানুষটি হলে তুমি। ও,
বুঝতে পেরেছি এখন তোমার আসল কাহিনী। বোঝার জন্য ধন্যবাদ। প্লিজ এখন আমাকে শিমুল ফুলটি ছিঁড়তে দাও, না হলে অনেকে মানুষ জীবন বাঁচাতে পারবো না। কেন? এইসব বলার এখন সময় নেই, পরে কোনো একদিন তোমাকে বলবো। এখন আমাকে একটি ফুল ছিঁড়ে দাও। হাসিবের কথা মতো সেই মাথা কাটা লাশটি শিমুল গাছ থেকে একটি শিমুল ফুল ছিঁড়ে, আর সঙ্গে সঙ্গে সেই মাথা কাটা লাশটি তার আগের রূপে চলে আসে। যা দেখে হাসিব আকাশ থেকে মাটিতে পড়ে, কারণ এত সুন্দর মেয়ে সে কখনোই নিজের চোখে দেখে নাই। আহা, কি তার রূপ! যে কোনো পুরুষ তাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। তো ফুলটি ছিঁড়ে নিয়ে এসে যেই না হাসিবে কে দিতে যাবে, এমন মুহূর্তে মাথা কাটা সেই সুন্দরী ইধিকা হাসিকে বলে ওঠে, হাসিব, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ। শিমুল ফুলটি ছিঁড়া মাত্রই ইদিকা এই কথাটি বলবে হাসিব ভাবতেই পারেনি। তবুও হাসিব বলে, আশ্চর্য ব্যাপার, তুমি আমাকে বিয়ে করবে মানে? কি বলো এসব বাজে কথা? বাজে কথা নয়, তোমার মতো সাহসী পুরুষ আমার জীবনে খুবই প্রয়োজন। এইসব কথা বাদ দাও, তোমার মতো মাথা কাটা ব্যক্তিকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। এছাড়া আমার বউ আছে। আবার হাসো কেন? এইটা কি হাসির কথা বলছি নাকি আমি? ওইটা তোমার বউ না, ওটা হলো কবরস্থানের পরী, যাকে তুমি নিজের বউ ভেবে রাখছো। ইদিকার কথাটি শুনে হাসিব বেশ চমকে যায়, কারণ এইসব কথা ইদিকা জানল কিভাবে? হাসিব প্রশ্ন করে, আচ্ছা ইদিকা, তুমি কিভাবে জানলে আমার বউ একজন কবরস্থাপের পরী? আমাকে সবটা খুলে বলবা প্লিজ। আমার কথা শুনলে তুমি কিচ্ছুই বিশ্বাস করবে না। থাক, কিচ্ছু না বলি। না, তোমাকে বলতেই হবে। আমার অনুরোধ এইটা। শোনো, আমি কিন্তু একসময় পরীদের রানী ছিলাম, কিন্তু আমার ভুল এবং আমার অহংকারের কারণে সবকিছু হারিয়েছি। অনেক বছর সাজা ভুলেছি। কি, তুমি পরীদের রানী ছিলে? থাকি মিথ্যা বলছো। এই জন্যে বললাম আমার কথা তোমার বিশ্বাস হবে না, তাই বলতে চাইনি। আচ্ছা আচ্ছা, বলো, তুমি 9টি কবরস্থান থেকে শিমুল ফুল সংগ্রহ করবে, তাই না? হ্যাঁ। তোমাকে কে বলল? আমি সবকিছু জানি। তুমি এখানে নলকূপের সেই চোখগুলাকে বাঁচানোর জন্য এসেছ। তাতেই আবার তোমার সেই খারাপ পরীটার বাবা তোমাকে অনেক কিছু বলেছে। তুমি কি জানো এই সব কিছু ওদের প্ল্যান? তোমার দ্বারাই ওদের কাজ সহজ করে নিচ্ছে। মানে হলো মিম তার জীবনসঙ্গীকে বাঁচানোর জন্য এই সব প্ল্যান করেছে। ওর বাবা ভালো মানুষ সাজার অভিনয় করতেছে। সেই নলকূপের চোখগুলা তোমার হিপনোটাইজ করতেছে, কিন্তু তুমি বুঝতেই পারছ না। তোমার মনে হচ্ছে ওই চোখগুলা তোমার কাছে সাহায্য চাচ্ছে, আর তুমি সাহায্য করতেছ। অবশ্যই তোমার এটা ভুল ধারণা। তোমাকে ওরা ব্যবহার করতেছে। জানি বিশ্বাস করবে না, কিন্তু তুমি চাইলে একটি জিনিস করতে পারো। কি জিনিস? তোমার বউ বলতে মিম তো বতরমান বাড়িতেই আছে, তাই নয় কি? হ্যাঁ, তুমি এখন শিমুল ফুলটি বাসায় নিয়ে যাবে এবং মিমের সামনে নষ্ট করে ফেলবে। এইটা কেন করব? করলেই দেখতে পাবে আসল কাহিনী। চিন্তা করিও না, আমি তোমার সঙ্গেই থাকব তোমাকে সাপোর্ট দেওয়ার জন্যে। আচ্ছা, এইসব মিমের কাহিনী নাকি তোমার কাহিনী? হ্যাঁ, জানতাম বিশ্বাস করবে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তাই করিও। আমি এতটাও পাগল নই এই শিমুল ফুল হাতে পেয়ে আবার নষ্ট করব। এই ফুলের জন্যে আমার শরীর থেকে অর্ধেক রক্ত নেওয়া হয়েছে, আর এই ফুল আমি নষ্ট করব? কখনোই না। তুমি খুব বড় একটি ভুল করতে যাচ্ছ, যার মাসুল তোমাকে দিতেই হবে। শোনো ইদিকা, তোমার সঙ্গে এত কথা বলতে পারবো না। তুমি যতই চেষ্টা করো, আমি আমার মতো থেকে কখনোই আলাদা হব না। এর চেয়ে তুমি তোমার সঠিক পথটি দেখতে পারো। ওহ, ঠিক আছে। তুমি যখন বুঝতেই পারছো না, তাহলে কি আর করার বলো? হ্যাঁ, সেটাই। তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, এইটাই ভালো হবে। শোনো, আমি তোমাকে বিয়ে করে ঘর বাঁধে চাই, প্লিজ আমাকে গ্রহণ করো। একদম বাজে কথা আমি শুনতে চাই না। আল্লাহ হাফেজ, ভালো থাকিও।
কথাটি বলেই হাসিব সেই শিমুল ফুলটি নিয়ে সোজা কবরস্থান থেকে বেরিয়ে আসে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পরে হাসিব বাড়ির সামনে চলে আসে। মোবাইলটি বের করে দেখে রাত প্রায় ৩টা বাজে, কিন্তু তার করের বাতিটি এখন পর্যন্ত জ্বলতেছে। তাই কৌতূহল হয়ে বাড়িতে প্রবেশ করতেই মিম দরজার সাম থেকে বলে ওঠে, কই ছিলে এত রাত পর্যন্ত স্বামী? আমি তোমার জন্য সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি। ও তাই? হ্যাঁ, কিন্তু তুমি কোথায় ছিলে? বাহিরে ছিলাম। আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করি তোমাকে। হ্যাঁ, করো। আমি আগে একটু দেরিতে আসলেই ফোনের উপরে ফোন দিতা, কিন্তু এখন কেন জানি দিচ্ছ না। আমি যত রাতেই ফিরি না কেন? আরে পাগল, তোমার স্বাধীনতা আছে না? আমি চাই না ওইটা তোমার নষ্ট হোক। আমি চাই আমার স্বামী স্বাধীনভাবে ঘোরাফেরা করুক। ও শোনো, তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে, আমি বারণ করব না। কি তুমি এমন ছিলে না? এখন তোমার অনেক পরিবর্তন। আচ্ছা স্বামী, এইসব বাদ দাও, বলো ব্যাগের মধ্যে কি নিয়ে এসেছো? আরে তেমন কিছু না, একটি শিমুল ফুল নিয়ে এসেছি। কি শিমুল ফুল নিয়ে এসেছো? এই ফুল তো আমার ফেভারিট ফুল। জান দাও, ফুলটি আমাকে আমি যত্ন করে রেখে দেই। আরে না, এই ফুলে কোনো সুবাস নেই, এই ফুল তুমি নিও না। আরে দাও না স্বামী, প্লিজ, সরি। এইভাবে এক কথায় দুই কথায় এক পর্যায়ে মিম ফুলটি যেই না জোর করে নিতে যাবে, এমন মুহূর্তে ফুলটি ছিঁড়ে যায়। যা দেখে মিম এতটাই রাগান্বিত হয় যে হাসিবকে কষে একটি থাপ্পড় দেয়। ঠিস ঠাস! তোকে বললাম না ফুলটি আমাকে দে, এটা আমার পছন্দের ফুল। থাপ্পড়টি দেখেই হাসিব বুঝতে পারে ইধিকা সত্যি কথাই বলেছে। এই সব কিছু মিম এবং তার বাবার প্ল্যান, যাতে করে মিমের স্বামী অভ্রকে ফিরিয়ে আনা যায়। তুমি আমাকে থাপ্পড় মারলে, এইটা বুঝি তোমার ভালোবাসা? আসলেই তুমি আমার। আমি তোমার কি? হ্যাঁ, তুমি আমার বউ না। তুমি হলে একটি রাক্ষসী পরী, যে অন্যের ক্ষতি করতে একটুও ভাবেন। মানে কি বলতে চাও তুমি এইসব? না, কিচ্ছু না, এমনি কথার কথা বলছি তোমাকে। ওহ, ঘুমাও, অনেক রাত হয়েছে আজ, কাল সকলে কথা হবে। ঘুমানোর আগে আমাকে কথা দিতে হবে তুমি। 9 দিন 9টি শিমুল গাছের ফুল এনে দিবে আমাকে। এইটা আবার কেমন কথা? একে দোকান থেকে আনলেই হলো। না, আমি তোমাকে যা বলছি তাই করতে হবে তোমাকে, না হলে আমি অভিমান করব। এই কথা শুনে হাসিব মনে মনে বলে, এখনই যেই থাপ্পড় দিলে আমাকে, শুধু পরীর কারণে কিচ্ছু করলাম না। কি হলো, বীর বড় করছো যে? না, কিচ্ছু না, ঘুমাও, কাল নিয়ে আসবো 1 ট্রাক ফুল। না, আমাকে 9 দিন 9টি শিমুল গাছের ফুল দিতে হবে তোমাকে, প্লিজ। আচ্ছা, দেখি কি করা যায়। না, তোমাকে দিতেই হবে, কারণ এইটা আমার রিকোয়েস্ট তোমার কাছে। শুধুমাত্র 9 দিন লাগবে কেন? এইটা আগে বলো। শোন জান, পরে তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো, এখন কথা দাও আমাকে। তো মিমের এমন রিকোয়েস্টে হাসে বলে উঠে, ঠিক আছে, আমি নিয়ে আসব, প্লিজ এখন ঘুমাও। কথা দাও আগে। হ্যাঁ, কথা দিলাম, নিয়ে আসব। এই তো আমার লক্ষ্মী স্বামী, চলো এখন ঘুমাই দুজনে। হাসিব মনে মনে ভাবতে থাকে, সকাল হলেই তো সঠিক ব্যবস্থা নেব। ঘুমাও আজ। এরপরে দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় হাসিবের মা চিৎকার করো কান্না করতে করতে বলে, হাসিব, তোর বোনকে প্রতিনয়ত অজানা কিছু একটি ধর্ষণ করেছে। মায়ের মুখে এমন চিৎকারের আওয়াজ শোনা মাত্রই হাসিব বাইরে এসে জিজ্ঞেস করে, মা চুপ করো, এইভাবে চিৎকারের করে বলিও না। চুপ করব মানে? তোর বোনের সঙ্গে এমন কিছু হচ্ছে আর তুই বলতেছিস চুপ করতে? কেমন ভাই তুই? হ্যাঁ, আরে মা, তোমাকে সব খুলে বলতেছি আমি, প্লিজ তোমার মুখটি একটু বন্ধ রাখো। ঠিক আছে, রাখলাম, এখন বলো। মা, মিম আমার বিয়ে করা সেই বউ না, ও আমার বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। মানে কিচ্ছু তো বুঝলাম না,
আরে মিমকে চিনো না তোমার বৌমা? হ্যাঁ, বৌমার আবার কি হলো? ও, তোমাদের বৌমা না, ও হলো একটি দুষ্টু পরী। আমার সত্যিকারের বউ মিম মারা যাওয়ার পরে ওর শরীরটা এখন এই দুষ্ট পরীটা ব্যবহার করতেছে। কি বড়লি সেই সব! হ্যাঁ, ভয় পেও না, আমি সবকিছুর ব্যবস্থা নিচ্ছি। কি করবি তুই? দেখোই না কি করি, শুধুমাত্র অপেক্ষার পালা। সবই বুঝলাম, এখন তোর বোনের কি হবে। আমার বোনকে কে ধর্ষণ করতেছে, কে তার শরীর নিয়ে এমন মগ্ন হয়েছে, সব আমি জানি। কে সে? এই পরীটার স্বামী ওর সঙ্গে এমন করতেছে, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না। এখন উপায়? মায়ের এমন কথা শুনে হাসিব ইদিকা কে স্মরণ করে বা ইদিকাকে ডাক দেয় ইদিকা বলে, আর সঙ্গে সঙ্গে সেখানে ইদিকা মানুষ রূপে সেখানে চলে আসে। যা দেখে হাসিবের মা আকাশ থেকে যেন মাটিতে পড়ল। ইদিকা উপস্থিত হয়ে বলল, হ্যাঁ বলো, আমাকে কেন ডাকলে? বাহ, একটিবার ডাকা মাত্রই চলে আসলে, তার মানে তুমি আমার সঙ্গেই থাকো? হ্যাঁ, সঙ্গে থাকলে তো বুঝতেই পারছো কেন ডাকছি তোমাকে। তবুও বলো, এই শয়তান পরীর স্বামীর হাত থেকে বাঁচার উপায় বলে দাও আমাকে। ঠিক আছে, বলবো। তার আগে তোমার বোনের রুমে আমাকে নিয়ে চলো। এমন মুহূর্তে হাসিবের মা বলে, এই মেয়েটি আবার কে, আর হঠাৎ করেই কিভাবে চলে আসলো আমাদের কাছে? হ্যাঁ, বোনের রুমে আমাকে নিয়ে চলো। এমন মুহূর্তে হাসিবের মা বলে, এই মেয়েটি আবার কে, আর হঠাৎ করেই কিভাবে চলে আসলো আমাদের কাছে? হ্যাঁ মা, ভয় পেও না, সে অনেক ভালো, আমাদের কোনো ক্ষতি করবে না, বুঝলে? এরপরে সবাই হাসিবের বোনের রুমে এসে দেখে রুমের অবস্থা খুবই খারাপ। হাসিবের বোনের নাম ভুলে গিয়েছি, তাই নতুন নাম দিলাম উপমা। তো হাসিব উপমাকে জিজ্ঞেস করে, বোন, তোর শরীরের অবস্থা এখন কেমন? উপমা বলে, ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাত হলেই ওই শয়তানটি আমার কাছে এসে আমাকে ধর্ষণ করে। আবার ধর্ষণ শেষে বলে, তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে ইদিকাকা বলে, তার মানে তুমি ওর কথাও শুনতে পাও নাকি? হ্যাঁ পাই, কিন্তু আপনিকে চিনলাম না সঠিক। আমাকে চিনতে হবে না, শোন, আমি তোমাকে কি বলি। তুমি যখন তার কথা শুনতে পাও, তার উপস্থিত পাও, শুধুমাত্র দেখতেই পাও না, তাই তো? হাসিব, তুমি এই মুহূর্তে একটি জঙ্গলে গিয়ে কলি ফুল তুলে নিয়ে আসবে এবং সেই ফুলের মালা তৈরি করে সরিষার তৈলে ডুবিয়ে রাখবে। রাতে শোয়ার সময় এই ফুলের মালাটি যেন উপমা গলায় পরে ঘুমায়। এটা পড়লে কি হবে? এইটা পড়লে তুমি সেই শয়তানটাকে দেখতে পারবা। কি? আমি ওকে দেখতে চাইনি, ওর হাত থেকে বাঁচার জন্য উপায় চেয়েছি। আরে পাগলি মেয়ে, আমার কথাগুলো আগে শেষ পর্যন্ত শোনো না। বলো। তোমাকে যখন ওই শয়তানটি ধর্ষণ করতে আসবে, তখন তুমি আজ নিজে থেকেই আগ্রহ দেখাবে এবং সুযোগ বুঝে এই মালাটি ওর গলায় পরিয়ে দিবে। তাতে কি হবে? এতে ওই শয়তানটি তোমার বসে এসে যাবে। বসে আসবে মানে? বোনের রুমে আমাকে নিয়ে চলো। এমন মুহূর্তে হাসিবের মা বলে, এই মেয়েটি আবার কে, আর হঠাৎ করে কিভাবে চলে আসলো আমাদের কাছে? হ্যাঁ মা, ভয় পেও না, সে অনেক ভালো, আমাদের কোনো ক্ষতি করবে না, বুঝলে? এরপরে সবাই হাসিবের বোনের রুমে এসে দেখে রুমের অবস্থা খুবই খারাপ। হাসিবের বোনের নাম ভুলে গিয়েছি, তাই নতুন নাম দিলাম উপমা। তো হাসিব উপমাকে জিজ্ঞেস করে, বোন, তোর শরীরের অবস্থা এখন কেমন? উপমা বলে, ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাত হলেই ওই শয়তানটি আমার কাছে এসে আমাকে ধর্ষণ করে। আবার ধর্ষণ শেষে বলে, তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে ইদিকা বলে, তার মানে তুমি ওর কথাও শুনতে পাও নাকি? হ্যাঁ পাই, কিন্তু আপনি কে চিনলাম না সঠিক। আমাকে চিনতে হবে না, শোন, আমি তোমাকে কি বলি। তুমি যখন তার কথা শুনতে পাও, তার উপস্থিত পাও, শুধুমাত্র দেখতেই পাও না, তাই তো? হাসিব, তুমি এই মুহূর্তে একটি জঙ্গলে গিয়ে কলি ফুল তুলে নিয়ে আসবে
এবং সেই ফুলের মালা তৈরি করে সরিষার তৈলে ডুবিয়ে রাখবে। রাতে শোয়ার সময় এই ফুলের মালাটি যেন উপমা গলায় পরে ঘুমায়। এটা পরলে কি হবে? এটা পরলে তুমি সেই শয়তানটাকে দেখতে পারবা। কি? আমি ওকে দেখতে চাইনি, ওর হাত থেকে বাঁচার জন্য উপায় চেয়েছি। আরে পাগলি মেয়ে, আমার কথাগুলো আগে শেষ পর্যন্ত শোনো না। বলো। তোমাকে যখন ওই শয়তানটি ধর্ষণ করতে আসবে, তখন তুমি আজ নিজে থেকেই আগ্রহ দেখাবে এবং সুযোগ বুঝে এই মালাটি ওর গলায় পরিয়ে দিবে। তাতে কি হবে? এতে ওই শয়তানটি তোমার বসে এসে যাবে। বসে আসবে মানে? তোমার বসে আসলে তুমি যেইটা বলবে ও সে সেটাই করবে। তাহলে তো ভালোই হলো আমার। একবার বসে আনতে পারলেই মজা বোঝাবো ওকে। হ্যাঁ, সেটাই। তবে আরও একটি কথা। আবার কি কথা? ওই কলিফুলের মালাটি 10 দিন পরপর শুকিয়ে যায়, তাই তোমাকে 10 দিন পরপর আবার তাকে পরাতে হবে। এর মধ্যেই বাকি কাজ আমরা করব। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ দিদিকা, আমার পরিবারের মানুষের পাশে এইভাবে দাঁড়ানোর জন্যে। তোমার ঋণ কখনোই ভুলব না। আরে না, শোনো, আমি এখন চলে যাই। মিম হয়তো ক্ষণিকের মধ্যেই জাগ্রত হবে। আমার উপস্থিত পেলে সমস্যা আছে। কোথায় যাবে এখন? কোথাও যাব না, তোমার আশেপাশেই থাকব, অদৃশ্য হয়ে। ঠিক আছে। কথাটি ববলা মাত্রই ইধিকা অদৃশ্য হয়ে যায়, যা দেখে উপমা ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। বোন, চিৎকার করিস না, ও অনেক ভালো। তো ভাইয়ের কথা শুনে উপমা চুপ হয়ে যায় তৎক্ষণাৎ। শোনো, তোরা থাক, মিম ঘুম থেকে ওঠার আগেই আমি কিছু কলি ফুল নিয়ে আসি জঙ্গলে থেকে। যেই কথা সেই কাজ। সঙ্গে সঙ্গে হাসিবো তাদের বাড়ির পাশে একটি জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে তারা তারই কিছু কলি ফুল নিয়েই আবার বাসায় চলে আসে। উপমা, এই নে ফুল, মালা বানিয়ে সরিষার তৈলে ডুবিয়ে রাখো। আর হ্যাঁ, এইসব যেন তোর ভাবি মিম কিচ্ছু না জান, কারণ ও একটি দুষ্টু পরী। কি বলো ভাইয়া? হ্যাঁ, ভয়ের কারণ নেই, সব ঠিক হবে। ঠিক আছে ভাইয়া। এরপরে হাসিব মিমের কাছে চলে যায়। গিয়ে দেখে এখনো ঘুমিয়ে আছে। যা দেখে হাসিব নিশ্চুপ হয়ে পাশেই ঘুমিয়ে পড়ে। তো এইভাবে সারাদিন কেটে যাওয়ার পরে রাত্রেবেলায় হাসিব যখন আবার একটি শিমুল ফুল আনতে গিয়েছে, এমন সময় এই দিকে উপমার রুমে সেই দুষ্টু জিনটি প্রবেশ করে। প্রবেশ করা মাত্রই উপমা তাকে দেখতে পায়। কি বিশ্রী একটি চেহারা, দেখলেই যেন বমি আসতেছে। তবুও উপমা বলে ওঠে, ও হে আমার রাতের স্বামী, তুমি চলে এসেছো আমাকে ভালোবাসা দিতে। সঙ্গে সঙ্গে জিনটি বলে ওঠে, তুমি কিভাবে বুঝলে আমি চলে এসেছি? তুমি আমার রাতের স্বামী, আমাকে এসে ভালোবাসা দাও। তোমার উপস্থিত বুঝবো না আমি, এইটা হয় তাই। হ্যাঁ, আমার কাছে এসো, এসে আমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দাও। কথাটি শুনেই জিনটি কাছে আসা মাত্রই উপমা যায় না মালাটি দিতে যাবে এমন মুহূর্তে